নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধু, গেরুয়া সুনামি হয়েছে রাজ্যে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ যখন পরিবর্তন হয়ে গেছে গোটা ব্যাপারটাই, তখন সংবাদ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে পাড়ার কুচো মস্তান পর্যন্ত সকলে তার অবস্থান বদলাচ্ছে। বিভিন্ন ডিজিটাল মিডিয়া যারা বিজেপির পক্ষে হয়েছিলেন এবং বিজেপির পক্ষ থেকে তাদের নানাভাবে সাহায্য করা হয়েছিল, তারা বুক ফুলিয়ে চলছেন। উল্টো দিকে যারা তৃণমূলের দিকে ছিলেন, তৃণমূল থেকেও সাহায্য করা হয়েছিল, তারা হঠাৎ করে চুপসে গেছেন, তারা কোন অবস্থা নেবেন সেটা নিয়ে ভাবছেন। সিপিএম এর পক্ষেও কয়েকজন হয়তো বলতেন তারা তাদের মতো করে স্বাধীন সত্তা তুলে ধরতে চাইছেন। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমি ব্যক্তিগতভাবে যে মতাদর্শে যেভাবে বিশ্বাস করি, তার যেরকম কোনো অবস্থানের পরিবর্তন ঘটেনি, ঠিক সেই রকম করে প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের কোনো লাইনের, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটেনি। আমি মূলত এই চ্যানেলটি যখন 1 বছর আগে শুরু করেছিলাম, তখন বাঙালির স্বার্থে, বাঙালি জাতিসত্তা রক্ষা, বাংলা ভাষা যাতে রক্ষা হয় এবং বাঙালির নিজস্ব শিল্প সংস্কৃতি যাতে রক্ষিত হয়, বাংলার যাতে ভালো হয়, মোটামুটি সেই বিষয়টাই তুলে ধরা ছিল মূল ব্যাপার। এরপর আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়া হয় এবং সেই এসআইআর প্রক্রিয়ার প্রথম যখন 58 লক্ষ মানুষ যারা ডেড বা ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি তাদের নাম বাদ যায়, তখন আমাদের মনে হয়েছিল যে বিষয়টা সঠিকভাবে চলছে। কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,46,00,000 মানুষকে ডেকে পাঠানো হলো, নথি পরীক্ষা করা হলো এবং তারপর লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু ঘটলো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আতঙ্ক ছাপ পড়লো, সুপ্রিম কোর্টে মামলা হলো। সেই মামলার পরে যখন গোটা বিষয়টি অ্যাডজুডিকেশনে চলে গেল বিচারপতিদের আন্ডারে, তখন আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে এই প্রক্রিয়ার মধ্যে সমাজের একটা বড় সেকশন অফ মানুষ তারা ফাইনালি ডিভোটার হতে পারেন এবং ডিভোটার হওয়া মানেই আগামী দিনকে যদি তাদের নাম না ওঠে তারা বেনাগরিক হয়ে যেতে পারেন, যেটা আসামের ক্ষেত্রে দেখা গেছে। এবং এখনো পর্যন্ত আমি মনে করি সেই অবস্থান থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই, কারণ যে 27 লক্ষ মানুষ অ্যাডজুডিকেশনে গেছেন, তার বাইরেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের মোতাবেক, অর্থাৎ 35 লক্ষ মানুষ, এই 35 লক্ষ সহ নাগরিককে বাদ দিয়েই এবারের ভোট হয়েছে। যে ভোটের বৈধতা নিয়ে বহু মানুষের মধ্যে প্রশ্ন আছে যে কি করে এটা হলো, এটা কি সঠিক বিচার হলো, সঠিক রায় হলো। কিন্তু এখন যে পরিমাণে ধুন্ধুমার শব্দ চতুর্দিকে শোনা যাচ্ছে, গৈরিক শব্দ, হিন্দুত্বের আওয়াজ এবং তৃণমূলের এত দীর্ঘ 15 বছরের শাসনের যত সমস্ত ফোঁড়া এবং দুর্নীতি বেরিয়ে উঠেছে, মানুষ স্বাভাবিকভাবেই সেই কথাগুলো শোনার কোনো অবস্থায় নেই। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে কি হচ্ছে, অভিষেক ব্যানার্জি কি করছেন না করছেন, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ বিভিন্ন সময় উঠেছে, আমার প্রশ্ন কেন সেগুলো তদন্ত হয়নি। অভয়ার মান যে বিচারের বিষয়টা ছিল, তিনি যে মারা গেছিলেন, যে আরজি করের ডাক্তার, সেই বিষয়টা কিন্তু সিবিআইয়ের আন্ডারেই ছিল এবং সিবিআই কি করেনি না করেনি তাদেরকে জবাবদিহি করতে হবে। অন্যান্য মামলায় কেন লোকে এতদিনে কনভিকশন হয়নি, সেটাও কেন্দ্রীয় সরকার বা সিবিআইকেই দায়িত্ব নিতে হবে। আমার মূল প্রশ্ন হচ্ছে এই 35 লক্ষ মানুষের ভবিষ্যৎটা কি দাঁড়াবে। আপনারা জানেন যে এই রাজ্যের ফলাফল একবার বেরিয়ে যাওয়ার পরে, এই রাজ্যের কেন সব রাজ্যেই যতই আপনি মামলা মকদ্দমা করুন না কেন, ফাইনালি ফলাফল আর খুব একটা পরিবর্তন হয় না। ওই আদালতে দেখা হবে, ওই পর্যন্ত দীর্ঘদিন ধরে চলে। আমার মনে আছে মানস ভূঁইয়া এক সময় কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে সবঙ্গে হেরে গেছিলেন মাখনলাল বাঙালের বিরুদ্ধে, তারপরে তিনি মামলা করে যখন জিতলেন, তখন পরবর্তী ভোটের প্রায় ডিক্লিয়ার হয়ে গেছে, সেটা ছিল 2001 সালের ঘটনা। আবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে মামলা করেছিলেন, সেই মামলার ফলাফল বেরোয়নি, উনি আবার ভবানীপুরে ভোট হয়েছে এবং আবার হেরে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এই মামলার একটা যৌক্তিকতা এবার এসআইআর প্রক্রিয়ার নাম বাদ যাওয়ার বিষয়ের সঙ্গে রয়েছে। আমরা জানি যে এর আগে সুপ্রিম কোর্টের যখন চিফ জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির কোর্টে এই নিয়ে কথা উঠেছিল, তখন
তারা বলেছিলেন যে 2%-এর ব্যবধান যদি হয় আর 15% মানুষ যদি নাম দেখা যায় যে অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, তাহলে সেই ব্যাপারে হিয়ারিং করা হবে। আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সেই ক্ষেত্রে 31টা তিনি বিধানসভা কেন্দ্রের উদাহরণ দিয়েছেন যেখানে অ্যাডজুডিকেশনের মানুষের বাদ যাওয়ার সংখ্যা, অর্থাৎ যারা 2002 সালে ম্যাপিং হয়েছিলেন তাদের বাদ যাওয়ার সংখ্যা থেকে জয় পরাজয়ের মার্জিন ভীষণ রকম কম। যেরকম একটা উদাহরণ তিনি দিয়েছেন, 862 ভোটে জয় পরাজয়ের ব্যবধান হয়েছে, আর সেক্ষেত্রে অ্যাডজুডিকেশনের কাছে 5432 জন। আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেননি, এরকম কেন্দ্র তৃণমূল হয়তো জিততে পারত 31টা কেন্দ্রে, মোট এই ধরনের 49টি কেন্দ্রে এইরকমভাবে দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশন, অর্থাৎ যাদের নাম সেলফ ম্যাপিং বা প্রোজেনি ম্যাপিং হয়েছিল 2002 সালের ম্যাপিংয়ে, তাদের থেকে তাদের নামের থেকে অনেক মানে কম ভোটে জয় পরাজয়ের মার্জিন হয়েছে। এবং আমরা জানি যে কজনের আপনার ট্রাইব্যুনালে গেছিলেন তাদের মধ্যে শতকরা 95% মানুষের নাম আবার নথিভুক্ত হয়েছে, এবং সেই ধারা যদি দেখা যায় তাহলে স্বাভাবিকভাবেই এই 49টি আসনের ফলাফল চেঞ্জ হয়ে যেত। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বারবার বলতে চেয়েছি যে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে মানুষদের নাম যেভাবে বাদ দেওয়া হচ্ছে, এবং ইলেকশন কমিশন সেই ক্ষেত্রে প্রথম দিকে যে ভূমিকা নিয়েছিল, এবং তারপর মুস্তাকি বানু এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে যাওয়ার পরে আদালতের নির্দেশে যেটা হচ্ছে, তাতে সাধারণ মানুষের আগামী ভবিষ্যৎ খুব চিন্তার মতো। স্বাভাবিকভাবেই মানেকা গুরুস্বামী বলেছেন যে এইভাবে যে পরিমাণে গতিতে আপনার হচ্ছেই না প্রায় ট্রাইব্যুনালে শুনানিতে কি হচ্ছে, যে পুরনো কাগজপত্রগুলো জমা হয়েছিল সেই পুরনো কাগজপত্রগুলোই আবার নতুন করে তাদেরকে বোঝাতে হচ্ছে, বা সাবমিশনে জাজেরা দেখছেন, এবং সেই জাজেরা সেই কাগজগুলোকেই আবার ফলো করছেন যেগুলো তারা আগে জমা দিয়েছিল। কয়েকটি ক্ষেত্রে হয়তো তাদেরকে ভিডিও কনফারেন্সে নেওয়া হচ্ছে, অন্যথা প্রশ্ন করে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং যে গতিতে হচ্ছে তাতে আগামী 4-5 বছর লাগবে, অর্থাৎ লোকসভা ইলেকশনের সময়ও এই পদ্ধতিতে কিন্তু মানুষের নাম ক্লিয়ার হবে না। প্রশ্নটা এখান থেকেই আসে, তাহলে বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ কি এত দুর্ভাগ্য তাদের যে তাদের আগামী লোকসভা ইলেকশন, তার আগে এখানকার আছে পুরসভা ভোট, মিউনিসিপ্যালিটি ভোট, ক্যালকাটা কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, আসানসোল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কয়েকশো পুরসভার ভোট, পঞ্চায়েতের ভোট, এরা কি কোনো ভোটেই ভোট দিতে পারবেন না? আমার যেটা আশঙ্কা দেখুন, মানুষ মাত্রই থাকবে যে শুভেন্দু অধিকারী নতুন চিফ মিনিস্টার হয়েছেন, যে ইলেকটোরেটের মাধ্যমে এই বিজেপি নেতৃত্ব জিতে এসছেন, তাহলে তারা কি খুব বেশি এই স্পিড আপ করার চেষ্টা করবেন যে সকলের নাম উঠুক? এটা না হওয়াই তো স্বাভাবিক ব্যাপার। উল্টো দিক থেকে তৃণমূল হয়তো প্রথম থেকে এটা নিয়ে উদ্গ্রীব ছিল। আমি জানি না তৃণমূলের ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু আমরা যে পরিস্থিতি রাজ্যে দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিতে যে আগামী দিনকে এই বাঙালি জাতিসত্তার সামনে, এই বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলেন, পশ্চিমবঙ্গের যারা ভোটার, যাদের 2002 সালে ম্যাপিংয়ে নাম ছিল, তারা আলটিমেটলি আগামী দিনকে কি ডিভোটার হয়ে যাবেন না তো? এই সংখ্যাটা এই কারণেই আসে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা শাসন ক্ষমতা এসছেন, তারা যতই বাঙালি কালচারে অভ্যস্ত হন, মূল চালিকা শক্তি কিন্তু দুই গুজরাটির হাতে আছে। এবং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিতে তাদের বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারী যেটা বারবার বলেছেন, বিজেপি নেতৃত্ব যেটা বারবার বলেছে, যে মুসলমানদের সংখ্যা বিভিন্ন জায়গায়, বিশেষ করে বর্ডারিং ডিস্ট্রিক্টে যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাজ্যের বিভিন্ন জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আমার তো মনে হয় উল্টো দিক থেকে আর একটা ডেমোগ্রাফিও চেঞ্জ হচ্ছে, যে অবাঙালি ভাষীদের যে দাপাদাপি, যে দাপট, সেই দাপট কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এবং আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ, তার খুন হওয়ার সাথে যে 3 জনের যোগসাজশ রয়েছে, মায়াঙ্কা রাজ মিশ্র আর ভিকি মৌর্য, তারা বিহারের বক্সার থেকে ধরা পড়েছেন, অর্থাৎ বিহারের বাসিন্দা। আর একজন রাজ সিং, তিনি একেবারে বিজেপির পক্ষে গত ভোটে প্রচার করেছিলেন, তিনি বিজেপি এলাকায় বিজেপি করেন, তিনি ধরা পড়েছেন উত্তরপ্রদেশ থেকে। অর্থাৎ আমরা যেটা বারবার বলছিলাম যে একটা হিন্দিভাষীদের যে দবদবা
এবং সেটাকে বিজেপিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আসছে জয় শ্রীনাথ ধ্বনির মাধ্যমে, সেটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। তাহলে ডেমোগ্রাফির পরিবর্তন যদি বিজেপি মনে করে যে ডেমোগ্রাফিক পরিবর্তন শুধু মুসলিমদের কারণেই হচ্ছে, উল্টো দিক থেকে ভাষাভিত্তিক একটা ডেমোগ্রাফি কিন্তু বড় পরিমাণ পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গেছে। এই ভোটে আমরা সেটা লক্ষ্য করেছি। রাজারহাটের মতো জায়গায় পীযূষ কানোরিয়া জিতেছেন, বিভিন্ন জায়গায় অবাঙালি বিধায়করা জিতেছেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা বাঙালি ও অবাঙালি একসাথে থাকতেই পারেন, বহু বছর ধরেই আছেন, কিন্তু একটা অন্যরকম ডেমোগ্রাফি কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? এইখানেই প্রশ্ন আসছে যে বাংলা পক্ষের গর্গের সাথে আমার অনেক বিষয়ে মিল না থাকলেও গর্গরা বাঙালি বাংলা পক্ষে রয়ে যে কথা বলছিল, সেই ক্ষেত্রে গর্গের অ্যারেস্ট হয়ে যাওয়ার বিষয়টি কিন্তু একটা অন্য দিকের মাত্রা আগামী দিনকে বহন করতে পারে। এই প্রসঙ্গেই আপনারা আরেকটি কথাও স্মরণ করব, যেটা সর্বভারতীয় মিডিয়া বলছেন, যেটা কংগ্রেস নেতৃত্ব বলছেন, যেটা সিপিএম নেতৃত্ব বলছেন, যেটা তৃণমূল নেতৃত্ব বলছেন। পশ্চিমবঙ্গের সিইও এবং পশ্চিমবঙ্গের স্পেশাল অবজারভার মনোজ আগরওয়াল এবং সুব্রত গুপ্ত যেভাবে চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের স্পেশাল অ্যাডভাইজার হয়েছেন, এত দ্রুততার সাথে হয়েছেন, বড় চোখে পড়ছে। হয়তো এটা নিয়ম বিরুদ্ধ কাজ নয়, কিন্তু যত দ্রুততার সাথে হয়েছে তত দ্রুততার সাথে না হওয়াই বাঞ্ছনীয় ছিল বলে আমার আপাতত মনে হচ্ছে, যে কারণে প্রশ্ন এসছে। অর্থাৎ ইলেকশন কমিশন কোনোভাবে যে এই ভোটে বিজেপিকে কি কোনোভাবে একটু টেনে খেলিয়েছে, এই প্রশ্নটা শুধু বিরোধী নয়, যারা সাধারণ মানুষ তাদেরও একটা মনের মধ্যে ঘোরাফেরা করছে। উল্টো দিক থেকে আর একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই ৩৫ লক্ষ যারা ট্রাইব্যুনালে গেলেন, ভার্চুয়ালি ইলেকশন কমিশন হাত ঝেড়ে দেওয়ার পরে পরবর্তীকালে পুরো বিষয়টা কোর্টের আওতায় চলে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং যে বিষয়টি হচ্ছে, তাহলে বাঙালি জাতিসত্তা এই ৩৫ লক্ষ মানুষকে বাদ দিয়ে কি আগামী দিনকে পশ্চিমবঙ্গের ভোট হবে এবং আমরা সেটা মেনে নেব? এর এক্ষুনি চটজলদি কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু এটা খুব স্পষ্ট যে আপাতত সামনে যদি কোনো ভোট হয় ৪-৬ মাসের মধ্যে বা ১ বছরের মধ্যে, এর মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু ভোটাধিকার ফিরে পাবেন না। আমি শুধু এইটুখানি আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে এই চ্যানেলটি যখন শুরু করেছিলাম, এই চ্যানেলের পেছনে না আছে কোনো রাজনৈতিক দলের কোনো আর্থ সাহায্য, কোনো কোনো এজেন্সির সাহায্য, এটা একেবারেই আমি নিজের মতো করে করি। এবং আমার মনে হয় যে প্রশ্নগুলো আপনাদের মনে, অর্থাৎ আমার দর্শকদের মনের মধ্যেও আছে, যে আমি সেই পদ্ধতি চালিয়ে যাব কিনা। হ্যাঁ, আমি অবশ্যই যে ফ্যাসিস্ট শক্তি তার বিরুদ্ধে কথা বলবো, একনায়কতান্ত্রিক শক্তি তার বিরুদ্ধে কথা বলবো, দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলবো, সর্বোপরি যে ধর্মীয় মেরুকরণ, সাম্প্রদায়িক হানাহানি যদি ঘটতে থাকে তার বিরুদ্ধে কথা বলবো, এবং বাঙালির জাতিসত্তা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, বাংলার ভোটার রক্ষার পক্ষে কথা বলবো। আমার পরিশেষে আমার দর্শকদের কাছে একটাই বিনম্র অনুরোধ যে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, এবং আপনারা এই বিতর্কে নিয়মিত অংশ নিন। যে বাঙালি ৩৫ লক্ষ যারা আজকে ট্রাইব্যুনালের মুখাপেক্ষা হয়ে রয়েছেন, তাদের মধ্যে মুসলিম হয়তো ১৮-২০ লক্ষ হবে, কিন্তু মনে রাখতে হবে হিন্দু বাঙালির সংখ্যাও কিন্তু কম নয়, প্রায় ১৫ লক্ষের ওপর। আজকে সরকার যে ব্যবস্থাই নিক, যেরকম হিন্দু বাঙালিও সেই ক্ষেত্রে উপকৃত বা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক সেইভাবে মুসলিম বাঙালিও উপকৃত বা ক্ষতিগ্রস্ত হবে। মুসলিম বাঙালিকে টার্গেট ভোটের আগে করা হয়েছিল, একেবারে যারা শীর্ষস্থানীয় নেতা বিজেপির তারা করেছিলেন। এটা নিয়ে আজকে নতুন করে বলার কিছু নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ৩৫ লক্ষ মানুষের যে ক্রন্দন, এই ৩৫ লক্ষ মানুষের যে আবেদন, সেটা যেন স্পষ্ট থাকে। বাংলায় আগামী দিনে যাতে নজরুল রবীন্দ্র সন্ধ্যা আগে যেরকম হতো, নজরুল রবীন্দ্র জয়ন্তী, সেটা যেন হতে পারে। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার আজকে প্রায় ২০০ বছরের যে ঐতিহ্য, সেইটা যেন বজায় থাকে, এবং আমরা যেন উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলেই আজকের আমার এই এপিসোডের বক্তব্য শেষ করছি। নিত্য নতুন এপিসোড নিয়ে আসবো। আবারও বলি, আমি বা আমার চ্যানেলের যে এডিটোরিয়াল পলিসি, তার কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।